নমস্কার। আজকে আমার ভিডিওটা এক বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে, যিনি পশ্চিমবঙ্গের একজন অত্যন্ত সুপরিচিত অর্থনীতিবিদ, গবেষক এবং বিগত সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের কমিটির প্রধান উপদেষ্টা। তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে যদি আমরা একটু জানি, তাহলে দেখতে পাবো তিনি ইকোনমিক্সে বিএসসি করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে, এমএসসি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, পিএইচডি করেছেন রচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে, আমেরিকায় যেটা অবস্থিত। পরবর্তীকালে তিনি ভারতবর্ষের অন্যতম একটি ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সেখানকার প্রফেসর ছিলেন। এবং আইএসআই ছাড়া তিনি আইআইএম কলকাতা, আমেরিকার ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এবং কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং গবেষণা করেছেন। এবং যদি বলা যায়, উনি এক সময়েতে মানে পশ্চিমবঙ্গের রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন, পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান ছিলেন, মানে যেখানে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনার জন্য তাকে রাখা হয়েছিল। এবং সেখানে খুব সুচিন্তিত মতামত প্রকাশ করার মাধ্যমে তিনি আমাদের পিছনে বাঁশ দিয়েছেন। পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন অর্থ নিগম মানে WIDFC তার চেয়ারম্যান ছিলেন। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি কী শিল্পের উন্নতি ঘটিয়েছিলেন সেটা অজানা। ঠিক আছে। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে তিনি নাকি অতি সুপরিচিত, সেটা হচ্ছে জমি অধিগ্রহণ এবং শিল্পায়ন। মানে সিঙ্গুর নন্দীগ্রামের সময়ে কৃষি জমি অধিগ্রহণ করে শিল্প গড়ে তোলার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কেমন হতে পারে তা নিয়ে তিনি বহু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন। আচ্ছা, যাই হোক, তিনি এই সকল এত কিছু কর্মকাণ্ডের সঙ্গে বা কাজকর্মের সঙ্গে জড়িয়েছিলেন। তাকে বিগত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে অর্থ কমিশনের চেয়ারম্যান করা হয়। খুব ভালো বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই, তিনি এত বড় একজন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, যার হাত দিয়ে কত পিএইচডি বেরিয়েছে, কত পোস্ট ডক্টরেট বেরিয়েছে, তিনি নিজে রিজার্ভ ব্যাংকের একটা বিশেষ অর্থ উপদেষ্টার একটা পোস্ট তিনি একসময় হোল্ড করেছেন। সব কিছুই তো করেছেন দেশের উন্নতির জন্য। কিন্তু একটা জিনিস বলুন তো, তিনি একটি ইন্টারভিউতে বলছেন যে আমি অনেক গালাগাল খেয়েছি এবং গালাগাল খাচ্ছি। কারণটা হচ্ছে যে 2019-এ যে রোপা কার্যকর হয়েছিল, বলা চলে 2016 থেকে, যেহেতু ষষ্ঠ বেতন কমিশনের তিনি চেয়ারম্যান ছিলেন, তো সেই অনুযায়ী তিনি ডিএ নামক কলামটি বাদ দিয়ে দেন। তার ইন্টারভিউতে বক্তব্য হচ্ছে, আমি কিন্তু বলিনি যে ডিএ দেবেন না, এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। সরকার চিন্তাভাবনা নিয়েছেন আমি ডিএ দেব না, সেই জন্য আমি ডিএর কথাটাই রাখবো না, এটা সরকারের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়, আমি শুধুমাত্র চেয়ারম্যান। তো চেয়ারম্যান হয়ে আপনি কি করছিলেন? আপনি তো উপদেষ্টা ছিলেন। একজন সাধারণ মানুষ, আমরা, এই সরকারের কর্মচারীরা, অথবা আরও সাধারণ মানুষ যদি ভাবা যায়, একজন গ্রামের চাষি, তিনি কি আপনার এই মিথ্যে কথাগুলি বুঝবেন? বুঝবেন না। আপনি যদি একটা চাষিকে গিয়ে অর্থনীতির, কৃষি অর্থনীতির তত্ত্ব বোঝান,
সেই চাষি কি বুঝবে মাননীয় অভিরূপবাবু? আমার তো মনে হয় না। ঠিক তেমনই এই যে সরকারি কর্মচারীদের ডিএর যে কলাম, সেটা যে ছিল না এবং আপনি কোনো সিদ্ধান্ত নেননি, কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা ছিলেন, আপনি তো চেয়ারম্যান ছিলেন, তাহলে আপনি সে কথাটা নিশ্চয়ই রেকমেন্ড করেছিলেন কি না সেটা কি করে আমরা জানব? যে না দিদি, আপনি এই পথটা অবলম্বন করতে পারেন, যে ডিএ আমাকে দিতেই হবে, এরকম কোনো বিষয় নেই, এই কথাটাও তো তার কানে তুলে থাকতে পারেন। আবার আপনার অন্যতম সঙ্গী, আপনারই ভাইরা ভাই আলাপন বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি, যিনি দিদির আশেপাশে সব সময়তেই থাকতেন, দিদির অত্যন্ত সুনজরের ব্যক্তি ছিলেন, খুব ভালো। কিন্তু আপনারা দুজনে মিলে পশ্চিমবঙ্গ শুধু কর্মচারী সমিতির নয়, সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনীতির পিছনে এমন বাঁশ দিয়ে গেছেন, সেই বাঁশ খুলতে পশ্চিমবঙ্গের হয়তো 100 বছর সময় লাগবে। আপনি এত খারাপ কাজটা কি করে করলেন? আপনি একজন অর্থনীতিবিদ হয়ে এই খারাপ কাজটা কেন করলেন? কারণটা হচ্ছে এটাই যে আপনি অর্থনীতিবিদ হিসেবে সাধারণ দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন, যদি আপনার পকেটে কিছু টাকা পয়সা আসে তবেই তো আপনি জিনিস কিনবেন। আপনার পকেটে যদি জিনিস কেনার টাকাই না থাকে, তাহলে আপনি জিনিস কিনবেন কি করে? এবার যে বিক্রেতা, সে যদি বিক্রি করতে না পারলো, তাহলে তার ব্যবসাটা চলবে কি করে? কেনার লোক নেই, ব্যবসা উপস্থিত, কিন্তু কেনার জন্য টাকা চাই তো। সেই টাকাটাই যদি বছরের পর বছর, মানে 2019-এর পর থেকে আমরা মাত্র 18% ডিএ পাই, 42% ডিএ বাকি। আবার যদি দেখা যায় ভারতবর্ষে শুধুমাত্র বলা চলে কর্ণাটক বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্যগুলোই মিনিমাম হলেও 35% ডিএ তারা পায়। তা পশ্চিমবঙ্গের আপনি এত বড়, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের তথা বিশ্বের এত বড় অর্থনীতিবিদ হয়ে আপনি কি করে এই চিন্তা ভাবনাটা মানুষকে বোঝান যে আমি কোনো ডিসিশান নিইনি? হ্যাঁ, আপনি ডিসিশান নেননি, সরকার বাহাদুরি নিয়েছেন, সে নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু আপনি তো তাদেরকে একথাও বুঝিয়ে থাকতে পারেন যে না, দিয়ে না দিলেও চলবে। আপনার সব কথা কি বিশ্বাসযোগ্য? সব কথা তো বিশ্বাসযোগ্য নয়। একজন সাধারণ মানুষ হিসেবে এত বড় মিথ্যে কথাটা কি করে সহ্য করি বলুন তো? আবার আপনার মতো ডিগনিফাইড লোকের কাছ থেকে। আপনি ট্রেড সংক্রান্ত, অর্থাৎ বিদেশি যে ওটাকে কি বলবে, আমদানি রপ্তানি কিভাবে চলবে, ইন্টারন্যাশনাল ট্রেড যাকে বলে, সেইগুলো পর্যন্ত আপনার নখদর্পণে। সামান্য পশ্চিমবঙ্গের ট্রেডই আপনি সামলাতে পারছেন না, তাকে ডুবিয়ে দিয়ে পাঁকে পুঁতে দিয়েছেন। এরপরে কি করে আপনাকে বলা চলে যে আপনি ইন্টারন্যাশনাল ট্রেডে অনেক পোক্ত? আর আপনি এত কিছু বুদ্ধি দিয়েছেন বলেই তো মনে হয়, আপনি ডিসিশান নেননি কিন্তু বুদ্ধি তো দিয়ে থাকতে পারেন, সেটা কতটা বিশ্বাসযোগ্য? আপনি হয়তো বলবেন না আমি বুদ্ধিও দিইনি, এটা কি বিশ্বাসযোগ্য? এ সম্বন্ধে আমার সঙ্গে ওনার কোনো কথা হয়নি, এটা কি বিশ্বাসযোগ্য? তা আপনি যতদিন বেঁচে থাকবেন, আম কাটে ওঠার আগে পর্যন্ত বা ইলেকট্রিক চুল্লিতে ঢোকার আগে পর্যন্ত আপনাকে গালাগাল খেতেই হবে।
এবং একটা কথা মনে রাখবেন যে ইতিহাস চোরেদের ভুলে যায়, ডাকাতদের ভুলে যায়, কিন্তু বিশ্বাসঘাতকদের আজীবন মনে রাখে। তাই আপনি একজন বিশ্বাসঘাতক। বাঙালি সমাজের কাছে একজন বিশ্বাসঘাতক হিসেবেই আপনি থেকে যাবেন। সাধারণ মানুষের কাছে না হলেও বিশ্বাসঘাতকদের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং কর্মচারী সমাজ আপনাকে এই বিশ্বাসঘাতক হিসেবেই মনে রাখবে। শুধু কর্মচারী সমাজ নয়, কর্মচারীদের তো আবার পরিবার আছে, পরিবারের ছেলেমেয়েরাও আছে, তারাও কিন্তু আপনাকে বিশ্বাসঘাতকই বলবে। আপনি হচ্ছেন আর্থিক বিশ্বাসঘাতক। নমস্কার।